যে কোনো মুহূর্তে গণভবন অ্যাটাক করা হবে। সেই অবস্থায় সেনাবাহিনীও চিন্তিত হয়ে পড়ল। এদিকে রাষ্ট্রপতির অ্যাকশন শুরু, সুযোগ বুঝে একই কাণ্ড ঘটিয়ে দিলেন তিনি। অবশেষে জরুরি অবস্থা জারি, খেলা শুরু করেছে শেখ হাসিনা। ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছে নতুন আবারও ইতিহাস গড়ল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার মাইকিং করে লাঠিসোঁটা হাতে মাঠে নামলো আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। লাঠিসোঁটা হাতে দেখে বয়ে দৌড়ে পালালো পুলিশ। সবাইকে এক জায়গায় আনার জন্য যা যা করার দরকার সব করা হয়ে গেছে, জাল বিছানো হয়ে গেছে, এখন শুধু জাল টানার ব্যাপার। তরুণ প্রজন্ম, তোমরা জেগে ওঠো, তোমরা জেগে ওঠো, আর কত ঘুমাবে? জেগে ওঠো, এখন সময় জেগে ওঠার। তোমাদের জাগরণে জাগবে বাংলাদেশ, বাঁচবে বাংলাদেশ, বিজয় আসবে, বিজয় সুনিশ্চিত। এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আবারও সর্বশক্তি দিয়ে এবার লড়াই করবে আওয়ামী লীগ। 2024-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ত্যাগ করলেও তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সমর্থকরা এখনো দেশেই অবস্থান করেছেন। দেশে থাকা নেতাকর্মী এবং সমর্থকরা কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে নেমে পড়ছেন। ডক্টর ইউনূসের আমলের সকল প্রকার ব্যর্থতা তুলে ধরে বিভিন্ন স্থানে প্রতিবাদী সমাবেশও করেছেন তারা। মুজিবাদর্শের সৈনিকরা অবিলম্বে এই ইউনূস সহ সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার কায়েম করবে। দেশ নিয়ে ভাবি না। এই মাসে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত একবার চোখ বুলান তো চারিদিকে, কি মনে হয় নতুন নতুন ঘটনা ঘটতেছে না? আর মানে কি নতুন বাংলাদেশ, হ্যাঁ নতুন বাংলাদেশ হইতেই হবে, এটাই ইঙ্গিত বহন করে। কেউ হতাশ হবেন না, সবাই এক জায়গায় আসবে, এটা মাথায় রাখেন। সবাইকে এক জায়গায় আনার জন্য যা যা করার দরকার সব করা হয়ে গেছে, জাল বিছানো হয়ে গেছে, এখন শুধু জাল টানার ব্যাপার। ওই যে ঝাঁকি জাল মারে না, ওই ঝাঁকি জালের দড়িটা কিন্তু হাতে বাঁধা থাকে, মারে মাইরা আস্তে আস্তে টানে আর ওর মধ্যে মাছ আসে। এভাবে সবাইকে টাইনা একটা জায়গা আনতেই হবে এবং নতুন বাংলাদেশ গড়তেই হবে। সুপ্রিম কোর্টে হামলা ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তৃতীয় দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। চতুর্থ দাবি, বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিদেশে অপপ্রচার বন্ধ করতে হবে। পঞ্চম দাবি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার সহ সকল গ্রেফতারকৃতদেরকে মুক্তি দিতে হবে। ষষ্ঠ দাবি, অবৈধভাবে পরিচালিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিলুপ্ত করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সপ্তম দাবি, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও দলীয় নিবন্ধন স্থগিতের অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। অষ্টম দাবি, বাংলাদেশের স্বাধীনতা বিনাশী সেই তথাকথিত মানবিক করিডোর ও বন্দর হস্তান্তরের ষড়যন্ত্র পুরোপুরি বন্ধ করতে হবে। নবম দাবি, অনির্বাচিত সরকারের হস্তক্ষেপে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ দিতে হবে। দশম দাবি, 5 আগস্ট থেকে চলমান হত্যাকাণ্ড, সংখ্যালঘু নির্যাতন ও ধ্বংসযজ্ঞের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। 11তম দাবি, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধের প্রতীক এবং সকল কিছু ধ্বংসকারীদের বিচারের আওতায় আনতে হবে। 12তম দাবি, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে গ্রেফতারকৃত সাংবাদিকদেরকে মুক্তি দিতে হবে। 13তম দাবি, বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডি 32 প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন পুনর্নির্মাণ করতে হবে। 14তম দাবি, জঙ্গি অপশক্তির কাছ থেকে লুণ্ঠিত সকল অস্ত্র ও সন্ত্রাস দমন করতে হবে। 15তম দাবি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ছাত্রত্ব বাতিলের ফ্যাসিস্ট সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। 16তম দাবি, সংখ্যালঘুদের উপর বর্বরচিত হামলা বন্ধ ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 17তম দাবি, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারী শিশুর অধিকার রক্ষা করতে হবে। 18তম দাবি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। 19তম দাবি, শিল্প কারখানা ও বিনিয়োগ, এই যে খাত, এগুলো পুনরুজ্জীবিত করে অর্থনীতি সচল করতে হবে। 20তম দাবি, কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতাকর্মীদের মুক্তি ও মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্ত করতে হবে। 21তম এবং সর্বশেষ দাবি, দেশব্যাপী মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক এবং প্রিয় দেশবাসী, আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, লাল সবুজের পতাকা, এগুলো বাঁচাতে হলে, রক্ষা করতে হলে এখনই সময় রুখে দাঁড়াবার। আপনাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। যুব তারুণ্য জাগো, তোমাদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ। হে তরুণ প্রজন্ম, তোমরা জেগে ওঠো, তোমরা জেগে ওঠো, আর কত ঘুমাবে? জেগে ওঠো, এখন সময় জেগে ওঠার। তোমাদের জাগরণে জাগবে বাংলাদেশ, বাঁচবে বাংলাদেশ, বিজয় আসবে, বিজয় সুনিশ্চিত। মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন 3 বাহিনীর প্রধানকে নিয়ে, তিনি বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সেটি নিয়ে আমাদের আইন উপদেষ্টা আসিম নজরুল অনেক বেশি বাড়াবাড়ি করে ফেললেন।
যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধানের এই বিষয়টি আবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন। এটা তিনি বলে ফেলেছেন। আমিও নিজেও প্রশ্ন করেছিলাম এক্ষেত্রে যে তাহলে কি সেনাপ্রধানকে প্রশ্নের মুখে ফেললেন? আমি প্রশ্নটি করেছিলাম এই কারণে, আইন উপদেষ্টা যে বাড়াবাড়িটি করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে, যে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, সেই জায়গা থেকে আমি বলেছিলাম। যাই হোক, এখন বিষয়টি হচ্ছে যে ভারত কেন বিমান পাঠালো না শেখ হাসিনাকে উদ্ধারের জন্য, যেটি জানা গেছে যে ভবিষ্যতের রাজনীতির কথা চিন্তা করেই তারা এই সিদ্ধান্তটি প্রাথমিক পর্যায়ে নেয়নি। এখন আন্তর্জাতিক প্রশ্ন উঠতে পারে ভারত বিমান পাঠালে কেন? খুব স্বাভাবিক, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে কোনো দেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে জনরোষের মুখে তাকে উদ্ধার করে অন্য দেশের বিমান কিংবা হেলিকপ্টার গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসছে। এবং সেটি যদি হয় সেক্ষেত্রে সার্বভৌমত্বের প্রশ্ন উঠবে। কিভাবে এক রাষ্ট্রের বিমান বা হেলিকপ্টার বিনা অনুমতিতে, উইদাউট এনি নোটিশ, যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে অন্য দেশের আকাশ সীমায়? সেই জায়গা থেকে ভারত এই সিদ্ধান্ত নিয়েছিল। এবং আরো একটি বিষয় তারা বিবেচনা নিয়েছিল যে এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী। সেই জায়গায় ভারত প্রমাণ করতে চেয়েছিল না, ভারত শেখ হাসিনাকে উদ্ধার করে সে তার নিজ দেশে নিয়ে যায়নি, বাংলাদেশি শেখ হাসিনাকে পুশ করেছে ভারতে, এটি তারা প্রমাণ করতে চেয়েছিল এবং সেটি হয়েছে। এবং যেটি বলছিলাম যে বাংলাদেশের কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত হুমকি দিয়েছিল, সেই বিষয়টিও জনতার চোখ এই সাপ্তাহিক পত্রিকাটি যে এই স্টোরি করেছে সেখানে উঠে এসেছে। এবং হাসিনা দেশ ছাড়ার আগে তিনি 3 পৃষ্ঠার একটি লেখা লিখেছিলেন, সেটি তার প্রেস উইং এর সঙ্গে কথা বলেছেন। প্রেস উইং এর সঙ্গে যিনি দায়িত্ব ছিলেন, প্রেস উইং এর প্রধান হিসেবে আমার দায়িত্ব তখন কে ছিল? নাইমুল ইসলাম খান, সাংবাদিক। কিন্তু তিনি লেখাটি রেখে যেতে পারেননি, তিনি তার ভ্যানিটি ব্যাগে করেই নিয়ে গিয়েছিলেন। সেই লেখাটিতে কি লেখা ছিল আমরা এর আগে জানতে পেরেছি। তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করে চলে যেতে চেয়েছিলেন, অডিও রেকর্ড, কিন্তু সেই সময়টি তাকে দেওয়া হয়নি। আবার একটি লেখাও তিনি লিখে দিতে চেয়েছিলেন, এটি আবার সম্ভবত আমি প্রথম শুনলাম, আপনারা অন্য কেউ শুনলে শুনতে পারেন, যে 3 পৃষ্ঠার একটি লেখা তিনি তৈরি করেছিলেন। কি লেখা ছিল সেই কাগজ 3টিতে, কার উদ্দেশ্যে লেখা ছিল, সেটি এখনো রহস্যাবৃত। তবে ওই যে বলছিলাম, আরো অনেক কিছুই আমাদের জানা বাকি আছে। সেদিনের ঘটনার 10% মানুষ জানে না, এবং অবশ্যই সেই দিনের প্রতি, সেই দিনের প্রতিটি ঘটনার প্রতি মানুষের তুমুল আগ্রহ এখনো পর্যন্ত রয়েছে এবং থাকবে। উপদেষ্টা যিনি উপপ্রেস সচিব আছেন, তিনি দিচ্ছেন এক মানে কি বলা হয় ধামাকাধার খবর, এরকম আমার কাছে মনে হলো। বলছে কি যে সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোন লিখিত নির্দেশনা কোন দপ্তর বা মিশনকে দেওয়া হয়নি। আমরা তো বলছি, আমরা আমাদের নিউজে বলছি লিখিত নির্দেশনা দেওয়া হয়নি, কজ ইটস মেক্স এ ডকুমেন্ট। আপনি যখন লিখিত কোন অর্ডার দিচ্ছেন, না ডকুমেন্টারি তৈরি হয়ে যাচ্ছে, যে পরবর্তী কখনো সরকার বদল হইলে 2-4-10 বছর পরে, ওই যে সাইদি সাহেবের ফাঁসির রায় হয়েছিল, একজনের মিষ্টি খাওয়াইছিল, খুশি হইয়া ভাইরাল হয়েছিল, গতকালকে গণধোলাই খাইছে। তো এই যে ভিডিও ফুটেজ গুলো থেকে যাচ্ছে, এরকম গণধোলাই আগামী কে যাবার কখন খায় এই দেশে এখন গ্যারান্টি নাই, ঠিক আছে? তো এইসব কারণে সম্ভবত লিখিত কোন নির্দেশনা দেয়নি। তো তিনি বলতেছেন শুধু এখানে না, দেখেন তিনি কোন জায়গাতে না মোটটা দিচ্ছেন। তিনি বলছেন আপনার লিখিত নির্দেশনা কোন দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি। আর এই কথা বলছেন কে? প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 17 রাতে, মানে গতকালকে রাতে ফেসবুকে এক পোস্টে তিনি লিখছেন যে সরকারি দপ্তরে পোর্ট্রেট ব্যবহার, পোর্ট্রেট মানে ছবি, শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করেছে, অলিখিতভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রেখেছে। এখন জিরো পোর্ট্রেট নীতিকে যেহেতু রানিং সংবিধানে সরকার আছে, তো এই সরকারে আপনার বঙ্গবন্ধুর ছবি সরানোর সুযোগ ছিল না, বা রাষ্ট্রপতির ছবি সরানোর সুযোগ নাই। তারপরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ নিজ দায়িত্বে ব্যবহার করেছে, সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোন লিখিত নির্দেশনা কিংবা কোন দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি। তারপরে দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোট পাকানোর সুযোগ কমে আসছে। কাটতি ধরে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড় সম করে তোলা হচ্ছে। তার মানে বাইচা গেছে রাষ্ট্রপতি। অভিশংসনের একটা আলোচনাও মাঝখানে শুনছিলাম, কারণ হঠাৎ করে রাষ্ট্রপতির ছবি যে আইনে সরানো হয়েছে সেটা নিয়েও কথা বলা হয়েছে। তারপরে এখন হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব যখন এই বক্তব্য দেয়, তাহলে যে নিউজগুলো হইলো গণমাধ্যমে পুরাটাই সাংঘর্ষিক। তবে ওইখানে কিন্তু বলা হয়েছে যে টেলিফোন করে বলা হয়েছে, এবং বলা হয়েছে একজন থেকে আরেকজনের কাছে এটা ফোন দিয়া জানায়া এই কাজটা করার জন্য এখানে কিন্তু দাবি করা হয়েছে। এবং কি যে গণমাধ্যমগুলো নিউজ করছে তারা তো বলছে নাম প্রকাশে অনিচ্ছুক। কেন? নাম প্রকাশ করলে ঝামেলা, নাম মে কে আহে, নাম মে তো ভেজাল। হ্যাঁ, আপনি সবকিছু বদলাই ফেলতে পারবেন, নাম বদলাইলেও আপনি বিপদে পড়বেন, চেহারা তো আর বদলাইতে পারবেন না, এরকম একটা বিষয় আছে না? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।